ভাজার কিছুক্ষণ পরেই সেগুলো শক্ত হয়ে যায়। তারা চাইলে আজকের এই রেসিপিটা দেখে নিতে পারেন। নরম তুলতুলে ফুলকো পোয়া পিঠের জন্য আজকে সহজ কিছু টিপস শেয়ার করছি। আশা করি যে কেউ এভাবে বানাতে পারবেন। তাহলে পিঠার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ আতপ চালের গুঁড়া। আমি এখানে ঘরে তৈরি ভেজা চালের গুঁড়াটাই ব্যবহার করেছি, তবে আপনার হাতের কাছে ভেজা বা শুকনা যে চালের গুঁড়াটা থাকবে সেটা দিয়েই বানাতে পারেন। তারপর এতে 1/2 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। চালের গুঁড়ার সাথে ময়দা দিলে পিঠাগুলো অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে। এবার এতে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তারপর 1/4 কাপ দিয়ে দিলাম চিনি। চাইলে আপনি খেজুরের গুড় তারপর নারকেল কুড়ানোও দিতে পারেন। খেজুরের গুড় দিলে সেক্ষেত্রে জাল করে শিরা বানিয়ে তারপর এখানে ব্যবহার করতে হবে। আচ্ছা, এবার আমি এতে অল্প অল্প করে কুসুম গরম দুধ দিয়ে পিঠার গুলাটা বানিয়ে নিব। দুধের বদলে আপনি এখানে শুধু পানি দিয়েও গুলাটা বানাতে পারবেন, তবে দুধ বা পানি যেটাই দেন সেটা অবশ্যই কুসুম গরম করে এখানে ব্যবহার করতে হবে। দুধটুকু অল্প অল্প করে দিয়ে গুলাটা মিশাতে হবে, কারণ চিনি গলেও কিছুটা পানি বের হবে। চাইলে আপনি হাত দিয়েও এই কাজটা করে নিতে পারেন। পোয়া পিঠার জন্য গুলাটা একটু সময় দিয়ে ভালোভাবে মসৃণ করে বানাতে হবে, তাহলে পিঠার রেজাল্ট অনেক বেশি ভালো হবে। আমার এই গুলাটা খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে, আর এতে আমি 1/2 কাপের চেয়ে সামান্য একটু বেশি দুধ ব্যবহার করেছি। তবে কেউ যদি শুকনো চালের গুঁড়া ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এই পরিমাণ দুধ ব্যবহার করলে চলবে না, পরিমাণে একটু বাড়িয়ে দিতে হবে। গুলার ঘনত্বটা একটু দেখে নিন, ঠিক এরকম হবে। এখন পিঠাগুলো ভাজার জন্য আমি আগে থেকেই কড়াইয়ে পর্যাপ্ত তেল ভালোভাবে গরম হতে দিয়েছি। এখন আমি সবগুলো পিঠা বলের মতো ফুলকো আর একই সাইজের করার জন্য স্টিলের একটা ঢাকনা তেলে দিয়ে দিচ্ছি ভালো মতো গরম হওয়ার জন্য। যখন এটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তখন চুলার আঁচ মাঝারির থেকে একটু কমিয়ে ঢাকনাটা উঠিয়ে তারপর পিঠার গুলাটুকু এতে দিয়ে দিচ্ছি। গুলাটা দেওয়ার পর সাথে সাথেই ঢাকনাটা তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছি। কিছুক্ষণ পর ঠিক এইভাবেই পিঠাটা আলাদা হয়ে ফুলে উপরে চলে আসবে। অবশ্যই ঢাকনাটা কিন্তু আগে ভালো মতো গরম করে তারপর পিঠার গুলাটা দিতে হবে, তাহলে এরকম ফুলকো হবে। পিঠাটা যখন ফুলে গেছে তারপর আমি দুপাশে উল্টে পাল্টে সুন্দর কালার করে নামিয়ে নিয়েছি। একইভাবে আমি আজকে সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো অনেক বেশি ফুলকো আর সফট হয়েছে। সবগুলো টিপস যদি ঠিকঠাকভাবে ফলো করেন তাহলে আপনার পিঠাগুলোও এরকমই ফুলকো হবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। পাটিসাপটা পিঠা কিভাবে বানালে পেনে আটকে যাবে না, ভাঁজ করার সময় ফাটবে না এবং ঠান্ডা হলেও সফট থাকবে, সেই গোপন রেসিপিটাই আজকে শেয়ার করব। তাছাড়া প্রথমবারেই যাতে পারফেক্টভাবে বানাতে পারেন সেজন্য পুরো ভিডিও জুড়ে অনেক দরকারি ছোট ছোট টিপস শেয়ার করেছি। আর হ্যাঁ, আজকের পাটিসাপটার জন্য একদম ম্যাজিকের মতো মাত্র 10 মিনিটেই মজাদার খিসা বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের অনেক। প্রথমেই আমি পাটিসাপটা পিঠার জন্য ব্যাটার বানিয়ে নিব। সেজন্য এখানে 1 কাপ নিয়ে নিচ্ছি শুকনা চালের গুঁড়া, তবে চাইলে আপনি ভেজা চালের গুঁড়া দিয়েও বানাতে পারেন। তারপর 1/2 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। এই ময়দাটুকু দেওয়ার কারণে পিঠাগুলো ভেঙে যাবে না আর ঠান্ডা হলেও সফট থাকবে। এরপর 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। স্বাদ বাড়ানোর জন্য 2 টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়া দুধ, তবে আপনি চাইলে বাদ দিতে পারেন। স্বাদের ব্যালেন্সের জন্য 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। এবার শুকনা এই সব উপকরণগুলো একসাথে প্রথমে একটু মিশিয়ে নিয়েছি। তারপর এখানে কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে ভালোভাবে প্রথমে এটাকে ফেটিয়ে নিব। শুরুতেই বেশি পানি দেওয়া যাবে না, যেহেতু শুকনো চালের গুঁড়া দিয়ে আজকের পিঠাগুলো বানিয়ে নিচ্ছি তাই এখানে অবশ্যই কুসুম গরম পানিটাই দিতে হবে। প্রথম দিকে আমি 1 কাপ পানি দিয়ে 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে এই ব্যাটারটাকে মসৃণ করে ফেটিয়ে নিয়েছি। শুরুতেই বেশি পানি দিলে কিন্তু এভাবে চালের গুঁড়া মিশানো যাবে না। যত ভালোভাবে এই গুলাটা ফেটাবেন
আপনার পিঠাগুলো ততটাই ভালো হবে। আপনারা পানির বদলে এখানে তরল দুধ দিয়েও এই গুলাটা বানিয়ে নিতে পারেন। তো প্রথমেই 1 কাপ পানি দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মিশানোর পর এখন অল্প অল্প করে আবারও কুসুম গরম পানি দিয়ে গুলাটা বানিয়ে নিয়েছি। পাটিসাপটার জন্য এই গুলাটা পাতলা করেই বানাতে হবে, তবে আবার অতিরিক্ত পাতলাও করা যাবে না। পাটিসাপটার এই ব্যাটারটা বানাতে আমার 1 কাপ সাথে আরও 3/4 কাপ পানি লেগেছে। তবে চালের গুঁড়ার ধরন অনুযায়ী পানির পরিমাণ আপনাদের ক্ষেত্রে কিছুটা কম বা বেশিও কিন্তু লাগতেই পারে। আর যদি ভেজা চালের গুঁড়া ব্যবহার করেন ওই ক্ষেত্রে কিন্তু পানি আরও কম লাগবে। এখন এই গুলাটা ঢেকে রেস্টে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। তাহলে চালের গুঁড়া ভালোভাবে ভিজে গুলাটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। এই ফাঁকে পিঠার জন্য ভিতরের পুর বা খিরসাটা বানিয়ে নিব। সেজন্য প্যানের মধ্যে প্রথমেই 1/4 কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। তারপর লো আঁচে এই গুলাটুকু একদম ঝরঝরে হওয়া পর্যন্ত ভেজে নিব। এভাবে চালের গুঁড়াটুকু ভেজে নিলে খিরসার স্বাদটা অনেক ভালো হয় আর গুঁড়ার কাঁচা গন্ধটাও চলে যায়। তো আমার এটা ঝরঝরে হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিয়ে তারপরেতে 2 কাপ দিয়ে দিলাম তরল দুধ। দুধটুকু আমি আগে থেকেই জাল দিয়ে কিছুটা ঘন করে রেখেছিলাম। দুধটুকু দেওয়ার পর খুব ভালোভাবে চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিয়েছি। তারপরেতে 1/2 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, সাথে স্বাদ মতো দিয়ে দিলাম এলাচের গুঁড়া আর খুবই সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। এরপর 1/2 কাপ দিয়ে দিচ্ছি খেজুরের গুড়, আপনাদের স্বাদ মতোও দিতে পারেন। এখন ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে। তারপর চুলাটা অন করে মাঝারি আঁচে অনবরত নেড়ে এটাকে ঘন করে নিয়েছি। অনেকক্ষণ দুধ জাল দিয়ে ঘন করে খিরসা বানানোর জন্য অনেকের কাছেই এই পিঠা তৈরি করাটা ঝামেলা লাগে, তাই এইভাবে একদম কম সময়ে খিরসা বানালে খেতেও যেমন মজার হয় তেমনি কষ্টও করতে হয় না। কথা বলতে বলতেই দেখুন খিরসাটা ঘন হয়ে গেছে। 10 থেকে 12 মিনিটের মতো সময় লেগেছে। এর চেয়ে বেশি ঘন করা যাবে না, কারণ চুলা থেকে নামানোর পর গরম তাপে এমনিতেই আরও কিছুটা ঘন হয়ে যাবে। এইদিকে 20 মিনিট পর গুলাটা একদম সেট হয়ে গেছে। পিঠা বানানোর আগে প্রত্যেকবার এইভাবে চামচ দিয়ে উপর নিচ করে নাড়িয়ে নেবেন, তাহলে পিঠাগুলো ভালো হবে। পিঠা বানাতে আমি এখানে আগে থেকেই প্যানটা লো আঁচে হালকা গরম করে নিয়েছিলাম। এবার এই প্যানের সব দিকে অল্প করে তেল দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি, বেশি তেল কিন্তু দেওয়া যাবে না। তারপর পরিমাণ মতো ব্যাটার দিয়ে প্যানটা ঘুরিয়ে সব দিকে ছড়িয়ে নিতে হবে। অবশ্যই ব্যাটার দেওয়ার আগে প্যানটা হালকা গরম করে নিতে হবে আর চুলার তাপটাও থাকবে লো হিটে। চুলার আঁচ বেশি থাকলে কিন্তু ব্যাটার দেওয়ার সাথে সাথেই শুকিয়ে যাবে, তখন এইভাবে ঘুরিয়ে গুলাটা ছড়াতে পারবেন না। কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন উপরের দিকটা শুকিয়ে এরকম কালারটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক এই পর্যায়ে তৈরি করা খিরসা পিঠার এক সাইডে পরিমাণ মতো দিয়ে দিতে হবে। গরম খিরসা কিন্তু এতে দেওয়া যাবে না, নর্মাল ঠান্ডা করে তারপর খিরসাটা দিতে হবে। এখন এইভাবে এক পাশ থেকে রুলের মতো ভাঁজ করে 20 মিনিট পর গুলাটা একদম সেট হয়ে গেছে। পিঠা বানানোর আগে প্রত্যেকবার এইভাবে চামচ দিয়ে উপর নিচ করে নাড়িয়ে নেবেন, তাহলে পিঠাগুলো ভালো হবে। পিঠা বানাতে আমি এখানে আগে থেকেই প্যানটা লো আঁচে হালকা গরম করে নিয়েছিলাম। এবার এই প্যানের সব দিকে অল্প করে তেল দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি, বেশি তেল কিন্তু দেওয়া যাবে না। তারপর পরিমাণ মতো ব্যাটার দিয়ে প্যানটা ঘুরিয়ে সব দিকে ছড়িয়ে নিতে হবে। অবশ্যই ব্যাটার দেওয়ার আগে প্যানটা হালকা গরম করে নিতে হবে আর চুলার তাপটাও থাকবে লো হিটে। চুলার আঁচ বেশি থাকলে কিন্তু ব্যাটার দেওয়ার সাথে সাথেই শুকিয়ে যাবে, তখন এইভাবে ঘুরিয়ে গুলাটা ছড়াতে পারবেন না। কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন উপরের দিকটা শুকিয়ে এরকম কালারটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক এই পর্যায়ে তৈরি করা খিরসা পিঠার এক সাইডে পরিমাণ মতো দিয়ে দিতে হবে। গরম খিরসা কিন্তু এতে দেওয়া যাবে না, নর্মাল ঠান্ডা করে তারপর খিরসাটা দিতে হবে। এখন এইভাবে এক পাশ থেকে রুলের মতো ভাঁজ করলেই পাটিসাপটা পিঠা তৈরি হয়ে যাবে। বেশি আঁচে পিঠাগুলো বানালে
বাইরের দিকটা কিন্তু এরকম মসৃণ হবে না, ছিদ্র ছিদ্র হবে। তাই এরকম মসৃণ পিঠার জন্য চুলার তাপ কমিয়েই বানাতে হবে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু প্যানে একটু আটকে যায়নি, আর ভাঁজ করার সময় ফেটেও গেল না। প্রতিটা পিঠা বানানোর আগে প্যানটা ঠিক একইভাবে আগের মতোই সামান্য তেল দিয়ে মুছে নেবেন। সবগুলো টিপস হুবহু ফলো করে চুলার তাপটা ঠিক রেখে বানালেই আপনার পিঠাগুলোও এরকমই পারফেক্ট হবে। আপনার সুবিধা মতো চাইলে হাত দিয়েই এইভাবে পিঠাগুলো ভাঁজ করে নিতে পারেন। এই পিঠাগুলো ঠান্ডা হলেও শক্ত হয়ে যাবে না, এরকমই সফট থাকবে। দেখতেই পাচ্ছেন হাত দিয়ে এইভাবে একটু টান দিলেই পিঠা ভেঙে যাচ্ছে। পারফেক্টভাবে পাটিসাপটা পিঠা বানানোর জন্য অনেক ছোট ছোট দরকারি টিপস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি অনেক কাজে লাগবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।